যেভাবে একের পর এক ক্ষোভ বেড়ে চলেছে, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, যে ক্ষোভ এটা কি বাংলাদেশ না, এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ একটা দেশ এবং সেখানে কিন্তু একটা গোটা রাষ্ট্র, আর এটা একটা অঙ্গরাজ্য। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মেলালে কোনোভাবেই চলবে না। বাংলাদেশের মানুষের মধ্যে এখনো অপ্রাপ্তির অনেক যন্ত্রণা রয়েছে। না কৌশিক, আমি এই জায়গা থেকে একটা বিষয় তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে এই যে আমরা এর আগে ওই যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন তো বিভিন্ন জায়গায় দেখেছি, বাংলাদেশেও আমরা দেখেছি 1971-এর মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা সবাই জানি। বাংলাদেশে আবার নতুন করে বাংলাদেশে এখন যারা অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমাজ তারা বলছে নতুন সূর্যোদয়, নতুন ভাবে আমরা স্বাধীন হলাম। শুধু বাংলাদেশ নয়, আমরা এর আগে যদি মিশরে দেখি, ইজিপ্টে আমরা এইরকম এবং লিবিয়াতেও যদি দেখি, লিবিয়া, সিরিয়া, মুয়াম্মার গাদ্দাফি থেকে শুরু করে হোসনি মুবারক, সাদ্দাম হোসেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি ডিক্টেটরশিপ কিন্তু বেশি দিন রাজ করতে পারেনি, ফল হয়েছে। এই ডিক্টেটরশিপ যাতে রাজ করতে না পারে তার জন্য ফরাসি বিপ্লব হয়েছিল, সেটাও আমরা দেখেছি ইতিহাসে, পতনও হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা হওয়া সম্ভব নয়। এই কারণেই সম্ভব নয়। আমরা যে মধ্যযুগের কথা বলছি, এটা কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি, এটা আমরা 2024 সাল। একটা বিষয়, লাভলি মৈত্রের যে বক্তব্য তিনি প্রকাশ্যে এই সময় দাঁড়িয়ে যেটা বলছেন, ডাক্তাররা কসাই হয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সরকারের একজন বিধায়কের এই ধরনের বক্তব্য, বা কাঞ্চন মল্লিক তিনি একজন বিধায়ক, তিনি যেটা বলছেন যে টাকাগুলো নিচ্ছেন তো, ভাতাটা নিচ্ছেন তো, এই ধরনের বোনাস, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু একেবারে অভিপ্রেত নয়। যেটা আমি শুনলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তারা লাভলি মৈত্র মানে অরুন্ধতী মৈত্র এবং কাঞ্চন মল্লিকের বক্তব্যকে তারা সমর্থন করেনি, তারা এটাকে খণ্ডন করেছে। দেখো, এই যে দুজনের নাম আমরা বলছি, এরা কি আদৌ রাজনীতির লোক? এরা ভেসে এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সুযোগ দিয়েছেন, যে কিন্তু পথটাকে তো ভুলে গেলে চলবে না, এরা একজন বিধায়ক, এদের সেটাই সমস্যা। এরা যেন জনপ্রতিনিধি, এরা যেন বিধায়ক, সেটা ভুলে গিয়ে তারা এমন একটা মানে তাদের মানে কোনো লিমিটেশন নেই, এমন কিছু মন্তব্য করছেন। শুধু এই দুজন কেন, অনেকেই আছেন। যেমন কয়েকদিন আগে, আমি নাম করতে চাই না, একজন চলচ্চিত্র অভিনেত্রী, তিনিও তৃণমূল কংগ্রেসের, তিনিও এমন একটি মন্তব্য করলেন, জানি দলের মধ্যে একটা বিড়ম্বনা তৈরি হলো। কিন্তু তুমি দেখো, কখনো এমন মন্তব্য তুমি কোনো বর্ষিয়ান রাজনীতিবিদ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, শোভনদেব চট্টোপাধ্যায় হোক, সৌগত রায় হোক, এদের মধ্যে কিন্তু এরকম আলটপকা মন্তব্য শুনবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তুলনায় নবীন একজন নেতা, তার মুখেও কিন্তু এরকম একদম ভীষণ রকম সংযত কথা বলেন তিনি, এবং তিনি মানে সাধারণ সম্পাদক হিসেবে দলের নেতাকর্মীদের বলছেন কেউ যেন এই বিষয়ে কোনো রকম মানে যারা আন্দোলন করছে, জুনিয়র ডাক্তাররা, নাগরিক সমাজের লোকজন, তাদের প্রতি অনেক বেশি সিম্প্যাথেটিক হতে হবে, সহমর্মী হতে হবে, এই বার্তা দিচ্ছেন। এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি ইন্দিরা, যে এই বিষয়টা অনেক বেশি অরাজনৈতিক, রাজনীতির ছোঁয়া লাগেনি। এবারে দেখো রাজ্যের শাসক দলের যে ভূমিকা এই মুহূর্তে, সেটাও কিরকম এক্ষেত্রে মিলে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং। তুমি দেখবে আমরা বিভিন্ন সময় দেখি কুণাল ঘোষ, যিনি মুখপাত্র, তাকে সাংবাদিক বৈঠক করতে, অন্যান্য যারাও আছেন তারাও সাংবাদিক বৈঠক করেন। বারে বারে কুণাল ঘোষ সিবিআই কে কিন্তু আক্রমণ শানিয়েছেন, আক্রমণ করেন এবং বিভ্রান্তি ছড়াবেন না। না, সেটা তো মানে যে তদন্তকারী সংস্থা তার উপর চাপ বাড়ানো। কিন্তু তিনি বলছেন যে এই যে নাগরিক সমাজের মিছিল, তাদের প্রতিবাদ, সেই প্রতিবাদকে আমরা সমর্থন করি, কিন্তু তার জন্য এই সিপিএম, কংগ্রেস, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তারা যে সাধু সাজার চেষ্টা করছে, তারা যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এটার থেকে সাবধান হন। সেই কারণেই তো কুণাল ঘোষদের মতো নেতাদের মুখ থেকে বারবার ধানতলা, বানতলা, এই সমস্ত বামফ্রন্ট সময়ের বিভিন্ন অভিযোগের কথা, হাতরাস, বিজেপির রাজ্যে এই ঘটনা, সেই সমস্ত উঠে আসছে। তার মানে তৃণমূল কংগ্রেসও কিন্তু, আর হবে নাই বা কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই দলের নেত্রী, উনি কিন্তু মানুষের পালসটা খুব ভালো করে বোঝেন। মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে। খুব স্বাভাবিক ইন্দিরা, কৌশিকদাও এই বিষয়ে একমত। সেটা হচ্ছে গিয়ে একটা সরকার একটা টার্ম, দুটো টার্ম থাকার পর অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর একটা তৈরি হবেই, সেটা যে কোনো কারণে, মানে সেটা যদি কোনো প্রোটেস্ট না হয়, কোনো ইস্যু না হয়, তাও হবে। কিন্তু সেখানে তো এত বড় একটা বিষয় সামনে এসেছে, তো স্বাভাবিকভাবে এইটার একটা ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। একদমই। এবং একই সঙ্গে আরো একটা বিষয় একটু বলতে চাইবো, সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলই কিন্তু বিশেষ একটা ফায়দা তুলতে পারছে না। বিজেপিও যে ঘোলা জলে মাছ ধরতে নেমে খুব একটা ফায়দা তুলবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে না হয় গত পরশুদিন গো ব্যাক স্লোগান দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, তার আগে
যখন সদ্য ঘটনাটা ঘটেছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, সজল ঘোষ গিয়েছিলেন আরজি করে, এবং সেই দিনই ঘটনা ঘটার পরের দিনে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে রাজনীতি করবেন না, রাজনীতিকে এর মধ্যে আনবেন না, আমরা বিচার চাই, জাস্টিস চাই অভয়ার। মানে এটা কিন্তু প্রথম থেকেই তারা বলে আসছেন। কারণ আমরা প্রত্যেকবার দেখি হাতরাসের ঘটনা বলি বা উন্নাও বলি, রাজনীতির ঘোলা জলে কিন্তু আসল ফোকাসটা বারে বারে নষ্ট হয়ে যায়, এবং কোথাও নির্যাতিতা বা অভয়ার মতো ঘটনা যেগুলো ঘটেছে অতীতে, সেখানে কিন্তু শেষ পর্যন্ত বিচারটা হয়নি। রাজনীতির ঘোলা জলে কোথাও একটা সেটা পুরোটাই হারিয়ে গিয়েছে। তাই এবার প্রথম থেকেই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একটাই কথা বলে আসছেন যে আমরা বিচার চাই, কোনো রাজনীতি চাই না। এবং প্রথম থেকেই আন্দোলনটা কিন্তু দানা বেঁধেছে একেবারে সমাজের সব স্তরের মানুষের কাছে। শিল্পী, রূপলী পর্দার যারা চিত্র অভিনেতা অভিনেত্রী তারা পথে নেমেছেন, গায়ক গায়িকা শিল্পী তারা পথে নেমেছেন, মোমবাতি মিছিল আমরা দেখেছি, ডাক্তারদের র্যালি আমরা দেখেছি, কিন্তু কোথাও যেন রাজনীতিটাকে অনেকটা দূরে সরিয়ে রাখার চেষ্টা চলেছে, এবং কোনো রাজনৈতিক দলই কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত ফায়দাটা তুলতে পারেনি। এবার এটা তৃণমূল সরকারের একটা সুস্পষ্ট কৌশল হিসেবেই দেখা হোক বা বিরোধীদের তাদের না পারাটা যে হিসেবেই ব্যাখ্যা করো না কেন, রাজনীতিকে কিন্তু এখানে খুব সুকৌশলে এড়িয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবারে দেখো রাজনীতি যে করতে মানে রাজনীতি যে এর মধ্যে জুড়বে, চেষ্টা কি হচ্ছে না? বিজেপির তরফ থেকে ধর্ণা কর্মসূচি করা হচ্ছে, স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা তারা রাস্তায় নেমেছেন, ধর্ণা করছেন। রাজনীতি যে হচ্ছে না সেরকম নয়, বিরোধী দলগুলোর তরফ থেকেও রাজনৈতিক অবস্থান তারা স্পষ্ট করছেন, কিন্তু সেই অর্থে মানে যদি দেখা যায় তাহলে কিন্তু সরকার বিরোধী যে একটা ভয়ঙ্কর রকমের একটা কিছু বড় কিছু করা হয়ে গেল এরকম এখনো পর্যন্ত কিন্তু সেটা সম্ভব হয়নি, সেটা যে কারণেই হোক। আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো কমপ্লিট মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে যুক্তিতর্কের খাতিরে যদি এটাও আমরা ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দিচ্ছেন, যদি ধরে নিই, তারপরেও কি সরকার ভেঙে যাবে? কোনোভাবেই সরকার ভাঙবে না। তারপরে আরও একটা প্রশ্ন যেটা আমার কৌশিকদার কাছে আছে, কৌশিকদা এটা আরও ভালো ব্যাখ্যা করতে পারবে, সেটা হচ্ছে যদি ধরো এরকম হয় কৌশিকদা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন এবং তিনি সরকার তিনি ভেঙে দিলেন, রাজ্যপালের কাছে তিনি আবেদন করলেন, সরকার ভেঙে দেওয়া হলো, তারপরে কি তারপরেও কি বিরোধী রাজনৈতিক যে দলগুলো তারা একটা সুস্পষ্ট মানে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারবেন, একটা সরকারের তৈরি করার মতো জায়গায় করতে পারবেন? এই মুহূর্তে তো বঙ্গ বিজেপির পক্ষ থেকে, তুমি বিরোধীদের কথা বলছো মানে বিজেপির কথাই বলছো, বিজেপি বা বামেরা এই মুহূর্তে তারা সরকার তৈরি করার মতো পরিস্থিতি নেই। তোমার কথা অনুযায়ী যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করেন তাহলে দলের দায়ভার বর্তাবে তার দলের সেকেন্ড ইন কমান্ডের হাতে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যার হাতে ব্যাটন তুলে দেবেন তিনি হতে পারেন। কিন্তু কোনো রকম ভাবেই তৃণমূলের বাইরের অন্য কোনো দল তারা কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি সামলাতে পারবে না। মানে বামেদেরও ক্ষয়িষ্ণুতা চলছে, রক্তক্ষরণ চলছে, কংগ্রেসেরও ঠিক তাই, বিজেপির তো গোষ্ঠীদ্বন্দ্বে প্রবল, তৃণমূলের কি নেই ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব।